Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। সামনেই তোমাদের পিএসসি মিসলেনিয়াস এর মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষার জন্য প্রিপারেশন পুরো দমে শুরু হয়েছে। আমার চ্যানেলে বিভিন্ন ভাবে যে ডেসক্রিপটিভ রাইটিংটা রয়েছে, রিপোর্ট, প্রেসিভ, ট্রান্সলেশন, সেগুলো ক্লাসেস নিয়ে আসা হচ্ছে এবং এর পাশাপাশি ডেসক্রিপটিভ গ্রামার যেখানে রয়েছে সেই পোর্শনের ওপরেও কিন্তু বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে টপিক ওয়াইজ। কখনো ফিল ইন দি ব্ল্যাঙ্কস, কখনো মেক সেন্টেন্স করা হচ্ছে ইডিয়মস এবং ফ্রেজেস দিয়ে, কখনো আমরা কিন্তু ফিল ইন দি ব্ল্যাঙ্কস এই রকম বিভিন্ন রকম প্রশ্ন সলভ করছি। এরা কারেকশনে বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আসা হচ্ছে, প্র্যাকটিস সেট নিয়ে আসা হচ্ছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো, প্র্যাকটিস করছো এবং অবশ্যই তোমাদের পরীক্ষাতে তোমাদের প্রিপারেশন যথেষ্ট ভালো হচ্ছে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আমাকে যে কিছু মক টেস্ট নিয়ে আসতে। ডেসক্রিপটিভ গ্রামারের ওপরে যে 30 মার্কস রয়েছে পরীক্ষাতে, সেই 30 মার্কসের ওপরে কিন্তু এখন থেকে মক টেস্ট সিরিজ নিয়ে আসা হচ্ছে। বেশ কিছু মক টেস্ট থাকবে যেখানে শুধুমাত্র গ্রামার পোর্শনটার ওপরেই প্রশ্ন থাকছে, ডেসক্রিপটিভ গ্রামার। আশা করছি তোমাদের এই মক টেস্টগুলো অবশ্যই হেল্প করবে তোমাদের প্রিপারেশনকে জোরদার করার জন্য এবং তোমরা প্রত্যেকদিন এই মক টেস্টগুলো দিলে নিজেরাই বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কোথায় কতটা স্ট্রং, কোথায় কতটা রিভিশন দরকার, কতটা ঘাটতি রয়েছে। সুতরাং তোমরা ইউ ক্যান ওয়ার্ক অন দ্যাট। সুতরাং আশা করব অবশ্যই ক্লাসেসগুলো তোমরা দেখবে, সলভ করবে এবং তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে যে তোমরা কত করে আনসার করতে পারছো, কত করে তোমরা মার্কস পাচ্ছ। ঠিক আছে, স্কোর কেমন হচ্ছে। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। First question, fill in the blanks in each sentence with the correct alternative from options within brackets. ব্র্যাকেটের মধ্যে অপশন রয়েছে, সেখান থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটা বেছে নিতে। First question, the American government has framed new laws for Indian dash. আমেরিকা সরকার নতুন করে তৈরি করেছে নতুন নিয়ম ভারতীয় কাদের জন্য, ইমিগ্রান্টস না এমিগ্রান্টস এর জন্য। দেখো এইটা আমি কিন্তু ক্লাসে অলরেডি খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়েছি যে কোনটা এমিগ্রান্টস কোনটা ইমিগ্রান্টস। আমি এরকমটা বলেছিলাম যে প্রথমে ই আসছে এমিগ্রান্টস, তার মানে তুমি যখন ভারতীয়, যখন তুমি নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছ, যখন তুমি ইন্ডিয়া ছেড়ে চলে যাচ্ছ অন্য কোনো দেশে, সে ফর এক্সাম্পল ইউএসএ, তখন কিন্তু তোমাকে বলা হবে, তোমাকে ইন্ডিয়ার লোকেরা বলবে এমিগ্রান্টস, মানে তুমি যেহেতু তোমার বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে যাচ্ছ ফ্যামিলি, তখন তারা তোমাকে বলবে এমিগ্রান্টস। এবার যখন তুমি ইউএসএ থেকে ল্যান্ড করলে, ইউএসএ পৌঁছলে, তখন ওখানকার লোক তোমাকে বলবে ইমিগ্রান্টস। ওখানকার লোক তোমাকে বলবে ইমিগ্রান্টস, কারণ তুমি ওখানে পৌঁছে গেছো, ওখানে চলে গেছো, অন্য দেশ থেকে গিয়ে ওখানে বসবাস করছো। তাহলে এই যে আমেরিকান সরকার তারা যে ভারতীয়দের জন্য নতুন নিয়ম করছে, ভারতীয় কাদের জন্য, যে সমস্ত ভারতীয়রা নিজের দেশ ছেড়ে ওই দেশে বসবাস করছে, তো ওই দেশের লোক তাকে কি বলবে, ইমিগ্রান্টস বলবে। ওই দেশের লোক তাকে তখন কি বলবে, ইমিগ্রান্টস বলবে। সুতরাং সঠিক উত্তর হবে ইমিগ্রান্টস। দি আমেরিকান গভর্নমেন্ট হ্যাজ ফ্রেমড নিউ লস ফর ইন্ডিয়ান ইমিগ্রান্টস। নিজের দেশে তুমি এমিগ্রান্টস, যখন নিজের দেশ থেকে তুমি অন্য দেশে চলে যাচ্ছ, তখন তোমার দেশের লোকেরা, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাকে এমিগ্রান্টস বলবে। আর যখন তুমি বিদেশে পৌঁছে গেলে, তখন বিদেশের লোকজন তোমাকে বলবে ইমিগ্রান্টস, আমাদের দেশে ইমিগ্রান্টস। কোয়েশ্চেন নাম্বার বি, কমিট দি প্যাসেজ ড্যাশ মেমরি। এখানে প্রিপোজিশন অন, টু, ইন, কোনটা সঠিক উত্তর হবে। কমিট দি প্যাসেজ ড্যাশ মেমরি, বলা হচ্ছে এই যে প্যাসেজটা, সেই প্যাসেজটা কিন্তু তুমি ভালো করে মনে রাখবে, স্মৃতিতে রাখবে। কমিট দি প্যাসেজ সঠিক উত্তর হবে টু মেমরি। কমিট দি প্যাসেজ টু মেমরি। তোমরা ভিডিওটা পজ করে কিন্তু এই প্রশ্নগুলো দেখতে পারো এবং তোমরা উত্তরটা নিজেদের মতো করবে, তারপরে আমার থেকে উত্তর মিলিয়ে দেখে নেবে কতগুলো সঠিক হচ্ছে। ঠিক আছে, সো কমিট দি প্যাসেজ টু মেমরি। Next question, not only he dash his brother will go, also but also. Not only he, শুধুমাত্র যে সে তা নয়, তার ভাইও যাবে। দেখো এখানে নট অনলি যখনই থাকবে তখনই তোমাকে বাট অলসো চুজ করতে হবে, কারণ এগুলোকে বলা হয় কোরিলেটিভ, কোরিলেটিভ কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। অর্থাৎ বলতে পারো যে এই
কনজাংশন গুলো একসাথে বসছে, কোরিলেটিভ কনজাংশন একসাথে বসছে, অর্থাৎ একটা বসলে আরেকটা বসবে, নট অনলি বসলে বাট অলসো বসবে, নো সুনার হলে দ্যান বসবে, আইদার হলে অর বসবে, নাইদার হলে নর বসবে। ঠিক আছে, সো এটা কিন্তু কোরিলেটিভ কনজাংশন হবে, তাই নট অনলি পরে বাট অলসো এখানে বসাতে হবে। সঠিক উত্তর হবে বাট অলসো। Question number D, if I had money, I dash you some. Would have lent, would lend, would lend. If I had money, if দিয়ে সেন্টেন্স আছে মানে এটা কন্ডিশনাল সেন্টেন্স, এবং কন্ডিশনালের বিভিন্ন রকম টাইপ আছে, কন্ডিশনাল টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এখানে দেখো বলছে ইফ এর সাথে ইফ আই হ্যাড মানি, অর্থাৎ এখানে হ্যাড মানে V2 আছে, তাহলে ইফ ক্লজটা যদি সিম্পল পাস্ট টেন্সে হয়, ইফ ক্লজ যদি সিম্পল পাস্ট টেন্সে হয়, তাহলে মেন ক্লজটাতে আমরা বসাবো would কিংবা কুড, এই মোডাল গুলো বসাতে পারি, এবং তারপরে মোডাল বসলে তারপরে V1 বসবে। সুতরাং এখানে would have lent এটা হবে না, would lend and would lend। দেখো একটু খেয়াল রাখতে হবে, would অবশ্যই বসবে মোডাল, কিন্তু একটু আগেই বললাম মোডালের পরে সবসময় V1 বসে, V1 মানে lend কিন্তু হবে না, lend past tense, তাই সঠিক উত্তর হবে would lend, LEND। তাহলে if I had money, যদি আমার কাছে পয়সা থাকতো, I would lend you some, আমি তোমাকে কিছু পয়সা দিতাম। ঠিক আছে, এখানে হবে would lend, would এর পরে এখানে V1 বসবে, অর্থাৎ মোডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। Question number E, a promise should be kept, one should dash। দেখো এখানে দুটো সেন্টেন্স আছে, একটা ক্লিয়ারলি এখানে প্যাসিভ ভয়েসে আছে, এটা ক্লিয়ারলি প্যাসিভ ভয়েসে আছে, এবং তোমাকে বলা হচ্ছে যদি তুমি প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাবে তাহলে এখানে কি বসবে ফিল ইন দি ব্ল্যাঙ্কসে। সো আ প্রমিস শুড বি কেপ্ট, একটা প্রমিস রাখা উচিত, এটা প্যাসিভে আছে, কারণ এখানে শুড আছে মোডাল, তারপরে বি আছে, এবং তারপরে কিপ ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এটা প্যাসিভে রয়েছে। এবার এখান থেকে অ্যাক্টিভে যেতে গেলে দেখো এখানে একটা কিন্তু প্যাসিভে আমরা জানি বাই দিয়ে একটা অবজেক্ট আসা উচিত, কিন্তু এখানে কোনো অবজেক্ট বলেনি, একটা অবজেক্ট ধরে নেওয়া হলো ওয়ান একটা অবজেক্ট ধরে নেওয়া হয়েছে, এখানে অ্যাক্টিভে সেটাই বলছে। ওয়ানের পরে এখানে শুড আছে, মোডাল আছে, তারপরে কি হবে দেখো, যদি এখানে তুমি সাবজেক্ট ওয়ান বলছো এবং মোডাল বলছো শুড, আমরা জানি মোডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, একটু আগে বললাম, তাহলে এখানে কোন ভার্ব ছিল, কিপ ভার্ব ছিল, তাই তো, তাহলে ওয়ান শুড কিপ। এরপর তোমাকে একটা অবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট ছিল যে আ প্রমিস, তাহলে সেটা দেখো অপশনে কি বলছে, কিপ ওয়ান্স প্রমিস, কেপ্ট ওয়ান্স প্রমিস, কিপ হিজ প্রমিস। প্রথম কথা হচ্ছে দেখো এখানে কিপ ভার্ব হবে, এখানে কেপ্ট হবে না, এটা পাস্ট টেন্স তো হবে না, কারণ মডেলের পরে পাস্ট বসে না, সো এই অপশনটা বাদ হয়ে গেল। এখানে যে কিপ ওয়ান্স প্রমিস, এখানে আছে কিপ হিজ প্রমিস। যখন সেন্টেন্সটা শুরু হচ্ছে ওয়ান দিয়ে, সাবজেক্ট যখন ওয়ান, তখন তারপরে তুমি অবজেক্ট লিখবে ওয়ান, তুমি যে রিফ্লেক্সিভ প্রোনাউন লিখবে সেটা ওয়ান লিখবে, তুমি যে অ্যাডজেক্টিভ লিখবে পজেসিভ অ্যাডজেক্টিভ সেটাও কিন্তু ওয়ান দিয়েই হবে। এখানে হিজ অন্য কোনো প্রোনাউন আসবে না, তাই সঠিক উত্তর হবে কিপ ওয়ান্স প্রমিস। অবশ্যই কারোর উচিত তার প্রমিস রাখা, ওয়ান্স প্রমিস, যেহেতু ওয়ান সাবজেক্ট তাই এখানে পজেসিভ অ্যাডজেক্টিভটা হবে ওয়ান্স প্রমিস। সঠিক উত্তর হবে ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। নেক্সট প্রশ্ন, কারেক্ট দি ফলোইং সেন্টেন্স, এরা কারেকশন রয়েছে, এখানে পাঁচটা রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন, অল হিজ কিডস অ্যান্ড কিনস আর अगेंस्ट হিম। তার সমস্ত, দেখো কিডস অ্যান্ড কিনস মানে হচ্ছে তার যে বন্ধুরা, ভাই বোন, এই সমস্ত আত্মীয় স্বজন সবাইকে বোঝানো হচ্ছে, বলছে এরা সবাই তার বিপরীতে, তার বিরুদ্ধে রয়েছে, আর अगेंस्ट হিম তার বিরুদ্ধে রয়েছে, তার বিরোধিতা করছে। ভুল কোথায় আছে, ভুল হচ্ছে এই যে কিডস অ্যান্ড কিনস, এটা ভুল আছে, এখানে একটা ইডিয়াম আছে কিডস অ্যান্ড কিনস, যে ফ্রেজ রয়েছে, এটা আসলে কোনো প্লুরাল হবে না, এখানে এস যুক্ত হবে না, সঠিক উত্তর হবে কিথ অ্যান্ড কিন, তাহলে অল ইজ কিথ অ্যান্ড কিন আর अगेंस्ट হিম। কোয়েশ্চেন নাম্বার বি, হি হ্যাজ পারচেসড মেনি ফার্নিচার্স, সে অনেকগুলো ফার্নিচার কিনেছে, আসবাবপত্র কিনেছে। প্রথম কথা হচ্ছে ভুলটা হলো এই যে ফার্নিচার, এটাকে এস যুক্ত করা হয়েছে, এটা হয় না, কারণ কিছু নাউন আছে যেগুলো তুমি প্লুরালের জন্য এস যুক্ত করতে পারো না, সেগুলো কিন্তু প্লুরাল হবে না এস যুক্ত করলে। যেমন ধরো অ্যালফাবেট বলা হচ্ছে, অ্যালফাবেটটা কিন্তু এস যুক্ত হবে না, ইনফরমেশনে এস যুক্ত হবে না, সিনারি এস যুক্ত হবে না, জুয়েলারি এস যুক্ত হবে না, এগুলো এরকমই থাকবে, ফার্নিচারও ঠিক সেই রকম।
সুতরাং এখানে কিন্তু ফার্নিচার হবে, ফার্নিচারস হবে না। বাট সেন্টেন্সে বলছে মেনি ফার্নিচার, মানে অনেকগুলো ফার্নিচার। তাহলে এখানে যখন তুমি ফার্নিচারটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করছো, তখন মেনি ফার্নিচারও কথাটা বলা যাবে না, কথাটা বলতে হবে মেনি পিসেস। কারণ এখানে পিসেসটা আমি কি করছি, প্লুরাল নিয়ে আসছি, মেনি পিসেস অফ ফার্নিচার, মেনি পিসেস অফ ফার্নিচার। ঠিক আছে, এইভাবে কথাটা বলতে হবে, অনেকগুলো ফার্নিচার। যেমন ধরো ইনফরমেশন বললাম, প্লুরাল হবে না, এস যুক্ত হবে না। তাহলে তুমি যদি বলো যে আমার কাছে অনেকগুলো ইনফরমেশন আছে, বা আমার কাছে দুটো ইনফরমেশন আছে, তিনটে ইনফরমেশন আছে, কি করে কথাটা বলা হবে? তখন বলতে হবে যে আই হ্যাভ থ্রি পিসেস অফ ইনফরমেশন, আমার কাছে তিনটে ইনফরমেশন আছে, তাহলে বলবো আই হ্যাভ থ্রি পিসেস অফ ইনফরমেশন। তখন থ্রি পিসেস এটা কিন্তু প্লুরাল হচ্ছে, ইনফরমেশনটা প্লুরাল হবে না। একই রকম ভাবে মেনি পিসেস অফ ফার্নিচার। কোয়েশ্চেন নাম্বার সি, সার্কামস্ট্যান্স হ্যাজ অবলাইজড হিম, অবস্থা তাকে বাধ্য করেছে। দেখো সার্কামস্ট্যান্স যদি তুমি সিঙ্গুলার এভাবে বলছো, তার মানে একটা ঘটনা বা কোনো ফ্যাক্টকে বোঝায়, কিন্তু আসলে এখানে বলতে চাওয়া হচ্ছে যে একটা অবস্থা, এবং সেক্ষেত্রে কিন্তু সার্কামস্ট্যান্সেস হবে, কথাটা হবে সার্কামস্টান্সেস। এটা কিন্তু আমরা এরকম প্লুরাল হিসেবে বলবো এবং তার মানেটা চেঞ্জ হয়ে যাবে, সার্কামস্টান্সেস এবং তারপরে হ্যাভ বসবে, প্লুরাল হ্যাভ বসবে। তাহলে সার্কামস্টান্সেস হ্যাভ অবলাইজড হিম, অবস্থা তাকে বাধ্য করেছে। এখানে ফ্যাক্ট বা কোনো ঘটনার কথা বলা হচ্ছে না, তাই এটা সিঙ্গুলার হবে না, প্লুরাল করতে হবে। আর প্লুরাল হলে তার মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, সিচুয়েশন বা অবস্থা। কোয়েশ্চন নাম্বার ডি, 3/4 অফ দি ওয়ার্ক ইজ ডান, 3/4 অফ দি ওয়ার্ক ইজ ডান, অর্থাৎ তিনে চতুর্থাংশ, কাজ শেষ হয়ে গেছে। এখানে 3/4 কথাটা হয় না, 3/4 হয়, 3/4 হবে, এখানে একটা এস যুক্ত হবে, প্লুরাল হবে, 3/4 অফ দ্য ওয়ার্ক ইজ ডান। যখন তুমি 3/4 বলছো, কোনো পার্সেন্টেজ বলছো, ঠিক আছে, বা 1/2 বলছো, বা 2/3 বলছো, এবং তারপরে অফ আসছে, এবং তারপর যখন সিঙ্গুলার বা আনকাউন্টেবল নাউন থাকে, তখন কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব বসে, যেটা ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, তাই এখানে সিঙ্গুলার ভার্ব বসছে। ভুলটা হচ্ছে 3/4 হবে এখানে। নেক্সট কোয়েশ্চেন, আই শ্যাল অ্যাভেল দি অপরচুনিটি, সুযোগটা আমাকে অবশ্যই নিতে হবে, সুযোগটা হাতছাড়া করলে হবে না। তাহলে আই শ্যাল অ্যাভেল দি অপরচুনিটি, সুযোগটা আমাকে নিতে হবে। এখানে দেখো অ্যাভেল, এই যে ভার্বটা আছে, মেইন ভার্বটা, সেটা কিন্তু তারপরে একটা অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন নেয়, রিফ্লেক্সিভ প্রোনাউন নেয়। সেক্ষেত্রে আই এই সাবজেক্টের জন্য রিফ্লেক্সিভ প্রোনাউন হবে মাই সেলফ, এবং তারপরে অফ বসবে। তাহলে আই শ্যাল অ্যাভেল মাইসেলফ অফ দি অপরচুনিটি, অফ দি অপরচুনিটি, এখানে কিন্তু একটা অফ আসবে প্রেপোজিশন। তাহলে আই শ্যাল অ্যাভেল মাইসেলফ অফ দি অপরচুনিটি, আমাকে কিন্তু সুযোগটা নিতে হবে। তাহলে আই শ্যাল অ্যাভেল মাইসেলফ অফ দি অপরচুনিটি, এইভাবে সেন্টেন্সটা লিখতে হবে। তোমরা অবশ্যই কাউন্ট করবে তোমরা কত নাম্বার পাচ্ছ, কোনটা সঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, এবং সেটা অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে। আর 3 নম্বর প্রশ্নে রয়েছে, মেক কমপ্লিট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্সেস উইথ দি ফলোইং ফ্রেজেস কিংবা ইডিওম্যাটিক এক্সপ্রেশনস। ইডিয়ামস বা ফ্রেজেস দিয়ে তোমাকে বাক্য রচনা করতে বলা হয়েছে, কমপ্লিট এবং মিনিংফুল। দেখো এখানে কিন্তু তোমরা চাইলে তোমাদের আনসার গুলো কমেন্টে লিখে পাঠাতে পারো, আমি কারেকশন করে দেবো, কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে, কোথায় কারেকশন করতে হবে। কারণ এখানে যেহেতু মেক সেন্টেন্স করতে বলা হয়েছে, সবার মেক সেন্টেন্স কিন্তু আলাদা আলাদা হবে, সবার সাথে সবার মেক সেন্টেন্স কিন্তু পার্থক্য হচ্ছে। সুতরাং তোমরা চাইলে তোমাদের আনসার গুলো এখানে পাঠাতে পারো, যে গ্রামাটিক্যালি কোনো মিস্টেক আছে কিনা, গ্রামাটিক্যাল কোনো ইস্যুস আছে কিনা, সেটা আমি বলে দিতে পারবো। প্রথম প্রশ্ন, বেক অ্যান্ড কল। বেক অ্যান্ড কল কথার অর্থ হচ্ছে সবসময় কারোর একটা কাছে, কারোর একটা কাজে হাজির থাকা, কারোর নির্দেশ সবসময় হাজির থাকা, তাকে বলা বেক অ্যান্ড কল। ঠিক আছে, সো বলা হচ্ছে দ্য পিয়ন, দ্য পিয়ন ইজ, পিয়ন হয় at the managers, at the managers beck and call, মানে ম্যানেজার ডাকলেই পিয়ন হাজির, ম্যানেজার ডাকলেই পিয়ন হাজির। সো বেক অ্যান্ড কল মানে ডাকলেই কেউ হাজির হবে কারোর নির্দেশে, তখন তাকে বলে বেক অ্যান্ড কল। সো দ্য পিয়ন ইজ, পিয়নটি হয় অ্যাট দি ম্যানেজার্স বেক অ্যান্ড কল, ম্যানেজারের একদম নির্দেশ মতো হাজির হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাট স্টেক। অ্যাট স্টেক মানে বিপদের মধ্যে রয়েছে,
অ্যাট স্টেক, কারোর প্রাণ বিপন্ন বা একটা সংশয়ের মধ্যে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে, অ্যাট স্টেক। এক্ষেত্রে সেন্টেন্সটা বলা যায় দ্য লাইফ অফ দি বয় ইজ অ্যাট স্টেক। ছেলেটির জীবন বিপন্ন, প্রাণ সংশয় হয়েছে। দ্য লাইফ অফ দ্য বয় ইজ অ্যাট স্টেক, ছেলেটির জীবন বিপন্ন হয়েছে। এখন দেখো যদি তুমি এইটুকু লিখে ছেড়ে দাও তাহলে এক্সামিনার হিসাবে প্রশ্ন আসতে পারে কেন বিপন্ন, যদি একটু লিখতে তাহলে আরো বেশি ভালো হতো, কমপ্লিট লাগতো। সুতরাং আমরা সেন্টেন্সটাকে আরেকটু বাড়াবো যে দ্য লাইফ অফ দি বয় ইজ অ্যাট স্টেক আফটার, কিসের পরে, আফটার তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে আফটার হি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, সে একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েছিল, তার একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তারপরে কিন্তু তার জীবনটা বিপন্ন হয়েছে, প্রাণ সংশয় হয়েছে। সো দ্য লাইফ অফ দি বয় ইজ অ্যাট স্টেক আফটার হি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। নেক্সট কোয়েশ্চেন, বাই হুক অর বাই ক্রুক, যেন তেন প্রকারেণ, বাই হুক অর বাই ক্রুক, যেন তেন প্রকারেণ। তার মানে আমরা যখন তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমরা এখন স্টুডেন্ট রয়েছো, তোমরা চেষ্টা করছো তো সরকারি চাকরি পাও, তাহলে তোমাদের মধ্যে কিন্তু সেরকমই একটা মনোবল থাকতে হবে যেন তেন প্রকারেণ আমাকে চাকরি পেতেই হবে। সো আমি এটাকে এভাবে করতে পারি যে আই শ্যাল গেট সাকসেস, আমি সাফল্য পাবো। আই শ্যাল গেট সাকসেস, এখানে ফিউচার টেন্স লেখা হচ্ছে, আই শ্যাল গেট সাকসেস বাই হুক অর বাই ক্রুক, by hook or by crook. I shall get success by hook or by crook. Next question, in a fix. In a fix মানে প্রবলেমের মধ্যে পড়া। In a fix মানে প্রবলেমের মধ্যে পড়া। এখানে বলা যেতে পারে the girl was in a fix, মেয়েটি প্রবলেমের মধ্যে পড়েছিল, and she wanted, এবং সে চেয়েছিল, and she wanted the help of the policeman, এবং সে পুলিশম্যানের সাহায্য চেয়েছিল। she wanted the help, সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হলো দুটো ক্ষেত্রেই। so the girl was in a fix, মেয়েটি একটা সমস্যায় পড়েছিল, and she wanted the help of the policeman. এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, হোল অ্যান্ড কর্নার মানে হচ্ছে গোপন, ঠিক আছে, মানে সিক্রেট, গোপন, হোল অ্যান্ড কর্নার। বলা যেতে পারে দি গভর্নমেন্ট হ্যাজ মেনি, গভর্নমেন্টের অনেকগুলো আছে অনেকগুলো হোল অ্যান্ড কর্নার পলিসিস, গভর্নমেন্টের অনেকগুলো গোপন পলিসিস আছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ মেনি হোল অ্যান্ড কর্নার পলিসিস। তোমরা তোমাদের আনসার কমেন্টে লিখে পাঠাতে পারো, কতগুলো প্রশ্ন সঠিক উত্তর দিলে সেটাও কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।